তো গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি টেট 360 ডিগ্রিতে। তো আজকে অনেকেরই কনফিউশন ছিল, কয়েকজন প্রশ্ন করেছে এই যে আরআরবি যে টিচার রিক্রুটমেন্ট যেটা হচ্ছে এবছর, যেটার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 7ই জানুয়ারি থেকে, চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। তো তার মধ্যে বেশ কিছু কনফিউশন আছে। অনেকে মনে করছে এটা সরকারি নয়, এবং অনেকে অনীহা করছে যে খুবই কম সিট, স্যার আমরা কি ফিল আপ করবো, আমাদের কি ফিল আপ করা উচিত ফর্মটা, এবং প্রাইমারি নিয়ে একটা কনফিউশন রয়ে গেছে। সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তো সবাইকে বলছি ভিডিওতে জুড়ে থাকতে, সেই প্রশ্নগুলোর উত্তর পেতে, এবং যারা নতুন আছো অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে, ভিডিওটা শেয়ার করতে বন্ধুদের সাথে। চলো ভিডিও আলোচনা শুরু করা যাক। তো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো কি আমরা দেখে নিই। সেগুলো হচ্ছে ডেট শুরু হচ্ছে 7 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং আগেই বললাম চলবে হচ্ছে 6 ফেব্রুয়ারি। এই হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, এবং যে কারেকশনের ব্যাপারগুলো আছে সেটা থাকবে 9/2/2025 থেকে 18/2/2025 এর মধ্যে কিন্তু করতে হবে। কবে পরীক্ষা এখনো কিন্তু জানা যায়নি, সেই বিষয়ে আগামীতে আপডেট পেলেই তোমাদের জানিয়ে দিতে পারবো। তো সিবিটি একটা অনলাইন কম্পিউটার টেস্ট হবে, যেরকম কেবিএসে হয় সেরকম ধরনের পরীক্ষা। তো সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। বিভিন্ন বিষয়গুলো কি হচ্ছে, যেটা মনে রাখতে হবে অবশ্যই, যে নিজের মোবাইল নাম্বার, নিজের একটা অ্যাক্টিভ ইমেল আইডি, যেটা পরিবর্তন করলে কিন্তু হবে না এখানে আপডেট পাওয়ার জন্য, এটা কিন্তু ঠিক রাখতে হবে। তো আমাদের কি কি ডেট আছে, তো শুরু হচ্ছে মানে শুরু অলরেডি হয়ে গেছে 2025, চলবে হচ্ছে 6/2/2025 পর্যন্ত। কারেকশনের সময় পাবো 9/2 থেকে 9/2/2025 থেকে 18/2/2025। অনলাইন টেস্ট হবে, ওটা হচ্ছে সিবিটি। এখান থেকে কিন্তু এটা, তারপরে হচ্ছে একটা পার্সোনালিটি টেস্ট হবে, দুটোর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। একটাকে যদি আমরা ভাবি যে এটা 85% এখান থেকে নেওয়া হবে, এটা 15%, এই রেশিওতে কিন্তু 85 + 15, এই রেশিওতে কিন্তু টোটাল 100 করে 100 গড় করে রিক্রুটমেন্টটা হবে, পার্সোনালিটি টেস্ট এবং সিবিটির মিলিয়ে। এই হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস আরআরবি টিচার রিক্রুটমেন্টের। এর আমাদের আলোচনার বিষয় কি কি পদে রিক্রুটমেন্ট হচ্ছে: পিআরটি প্রাইমারি টিচার, টিজিটি গ্র্যাজুয়েট টিচার, এবং থার্ড পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এক্ষেত্রে কিন্তু যে কনফিউশনটা অনেকেরই হচ্ছে যে বিএড কে অ্যালাউ করা হয়েছে, এবং তার সাথে 50% গ্র্যাজুয়েশনে পেলে এখানে কিন্তু অ্যালাউ করেছে, প্লাস তার সাথে টেট কোয়ালিফাই অবশ্যই হতে হবে, সেটা কিন্তু অবশ্যই রেজাল্ট পেতে হবে। যে আমি বিএড আমার কমপ্লিট হয়নি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, এরকম কোনো বিষয় থাকলে কিন্তু হবে না। সমস্ত কিছু এই 3টে ক্রাইটেরিয়া মিট করতে হবে। এখানেও তাই 50% এবং বিএড বা অন্য যে ডিগ্রি, বিএড বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি, তার সাথে কিন্তু টেট পাস করা থাকতে হবে। এক্ষেত্রে 50% প্লাস বিএড এটা থাকলেই হবে। এই হচ্ছে ক্রাইটেরিয়াগুলো। এবার এইখানে যে কনফিউশনটা আছে, যে আমরা জানি বিএডদের গত বছর রায়ের পরে বিএডরা প্রাইমারিতে এলিজিবল নয়। তো সেক্ষেত্রে রেলওয়ে কি নিজে থেকে এটা করছে, নাকি এরা কোনো টাইপিং এরার? এর লাস্টে যেটা বেরিয়েছিল 2019-এ, তখন কিন্তু বিএড অ্যালাউ ছিল। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই চাকরিগুলোর ক্ষেত্রে শুধু সালটা পরিবর্তন হয়ে যায়, বাকি নিয়মকানুন অনেকটা একই রেখে দেয়। তো সেই কি এরর আসছে যে একই নোটিফিকেশনটা জাস্ট 2025 এবং ডেটগুলো বদলে নতুন করে পাবলিশ করা হয়েছে বলে এই এররটা চলে আসছে? হতে পারে, কেন তোমরা হট করে অ্যাপ্লাই করলে কিন্তু একটু মুশকিল আছে, কয়েকদিন ওয়েট করতে হবে, বা আমাদের কিন্তু বেশি হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনগুলোতে যদি আমরা জানতে পারি তারপর কিন্তু কনফার্মেশন পাওয়া যাবে। কেন এই ক্ষেত্রে কিন্তু একটু কনফিউশন রয়ে গেছে যে কি করে সম্ভব হবে, কারণ বিএডটা অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অ্যালাউ নয়। আর বাকিগুলো তো যারা এলিজিবল তারা অ্যাপ্লাই করতে পারছো। তো বাকি যে বিষয়গুলো আছে, ইম্পর্টেন্ট বিষয়গুলো, সেগুলো আমরা জেনে নিই। কি আছে এখানে? প্রথমে বললাম যে মোবাইল নাম্বারটা অবশ্যই থাকতে হবে, ইমেল আইডিটা অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যে হেল্পলাইন, যেটা বলছিলাম যে হেল্পলাইনটা অবশ্যই জেনে নিতে হবে। এই যে প্রাইমারি বিষয়টা, পিজিটির ক্ষেত্রে যে সমস্যাটা,
পিজিটি বলছি, পিআরটির ক্ষেত্রে যে সমস্যাটা সেটা অবশ্যই জেনে নিতে হবে এই ফোন করে। তারপর কি বলছে, যেটা বলছিলাম যে টাইপিং টেস্ট হবে বা পার্সোনালিটি টেস্ট হবে সিবিটির পরে, যেটা কোয়ালিফাই করবে এখান থেকে, তাদের এই টেস্টের মাধ্যমে সিলেক্ট করা হবে, মানে দুটো সেকশনে সিলেক্ট করা হবে। মোটামুটি জেনারেল ক্যাটাগরি যারা আছে তারা 40% যদি পেয়ে যায় প্রথম সিবিটিতে, তারা কোয়ালিফাই করবে। তারপরে তো একটা যেটা বলছে মেরিট লিস্ট হবে, সেইটা অনুযায়ী ডাকবে। 40% পেলেই যে ডাক পাবে এমনটা নয়। নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি 1/3, এটা দেখে নিতে হবে, 1/4 না 1/3 কিন্তু। নেক্সট চলে যাই আমরা এজ লিমিট, যেটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। যারা মোটামুটি 1992 এর এই তারিখে জন্মেছে বা তারপরে জন্মেছে এবং 1/1/2007 আগে জন্মেছে বা ওই তারিখে জন্মেছে, এর মধ্যে যারা আছে এই দুটো ডেটের মধ্যে, তাহলে কিন্তু এলিজিবল। এই 1/1/2007 পরে যারা হচ্ছে তাদের কিন্তু 18 বছর হচ্ছে না, সেক্ষেত্রে তারা এলিজিবল নয়। তো এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 18 থেকে, এগুলো দেখে নিতে হবে। এজ রিল্যাক্সেশন করা হয়েছে, সেটা হচ্ছে কি এই যে কোভিডের জন্য 3 বছর, এটা অন্যান্য পরীক্ষায় করা হয় না, এটা একটা ভালো কথা, এটা দেখে নিতে হবে। এবং কার কার কি কতটা ছাড় পাচ্ছে সেই বিষয়টা ডিটেলস দেখে নিতে পারেন। নেক্সট চলে যাই আমরা, এবার যেটা বলেছে ম্যাট্রিকুলেশন যেটা আছে ডেট অফ বার্থ, সেটা অবশ্যই ফিল আপ করতে হবে, অন্য কিছু দিলে হবে না, আমরা জানি সেটা। এবার ফিজ বিষয়টা, এইটা নিয়ে অনেকে, যে খুব কম সিট কিন্তু, মোটামুটি যে সিট আমরা দেখতে পাচ্ছি যে 700, মোটামুটি 700+ কিন্তু সিট আছে এখানে। এই সব মিলিয়ে এর সাথে এই পিআরটি, টিজিটি, পিজিটি প্লাস কিছু লাইব্রেরিয়ান এবং আরো কিছু স্টাফ আছে, সেইগুলো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু 700+ আছে, খুবই কম সিট। এবং জোন অনুযায়ী মাল্টিপল অ্যাপ্লিকেশন করা যাবে না, জোন অনুযায়ী করতে হবে এবং সেইখানেই কিন্তু চাকরি হবে, এই হচ্ছে বিষয়, মাথায় রাখতে হবে। তো 500 টাকা যে ফি নর্মাল যারা আছে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 500 টাকা, এবং যেটা বলছে যে 400 কিন্তু ফেরত পাবে যদি ফার্স্ট স্টেজে যারা পরীক্ষা হয় অ্যাপিয়ার করে, তারা কিন্তু 400 কিন্তু পেয়ে যাচ্ছে, রিফান্ড পেয়ে যাচ্ছে। আর বাকি যাদের আছে তারা 250, এবং তারা পুরোটাই রিফান্ড পেয়ে যাবে যদি ফার্স্ট স্টেজে তারা অ্যাটেন্ড করে, পরীক্ষা দিলে কিন্তু এই রিটার্নটা পেয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে, আপডেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রাখতে হবে যখন ফর্ম ফিল আপের সময়, সঠিক ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসসি কোড দিতে হবে, তাহলে কিন্তু ফার্স্ট স্টেজ যে পরীক্ষা হবে সিবিটি অ্যাপিয়ার করলে কিন্তু এই টাকাটা তারা রিফান্ড পেয়ে যাবে। তার মানে আমরা যদি পরীক্ষা দিই, অ্যাপ্লাই করি এবং পরীক্ষা দিই, তাহলে কিন্তু আমাদের 100 টাকা ফি লাগছে, 400 টাকা আমরা ব্যাক পেয়ে যাচ্ছি, এটা কিন্তু ভালো জিনিস রেলওয়ে সবসময়। তো অ্যাপ্লাই করাই যেতে পারে, যারা কনফিউশন ছিল যে একটা দুটো সিট আছে কেন অ্যাপ্লাই করবো, পাবো কিনা, তারা অ্যাপ্লাই করতেই পারে। কারণ দুটো যদি আমি ভাগ করে নিই, যে যারা প্রস্তুতি নিচ্ছে এতদিন ধরে তারা অবশ্যই অ্যাপ্লাই করো। দেখো প্রত্যেক ক্ষেত্রেই তোমার জন্য কিন্তু একটাই সিট থাকবে, তোমাকে একটাই সিটের জন্য লড়াই করতে হবে, তোমার জন্য একটা সিট হলেই তোমার চাকরি হয়ে যাবে, সেই ভেবেই সবসময় পরীক্ষা দিতে হবে। আর যারা ট্রাই করতে চাইছো একবার অবশ্যই ট্রাই করতে পারো। সমস্ত ডিটেলস কিন্তু indianrailways.gov.in এখানে পেয়ে যাবে। জোন অনুযায়ী প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু ওয়েবসাইট আছে, দেখে নিতে হবে। এবার হচ্ছে প্রশ্ন কিভাবে থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, জেনারেল ইন্টেলিজেন্স আছে, রিজনিং, ম্যাথামেটিক্স এবং জেনারেল সায়েন্স, এই অংশটা কিন্তু সবার জন্য এক। বাকি যে প্রফেশনাল অ্যাবিলিটি, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা। যেমন পিআরটির ক্ষেত্রে প্রাইমারি যেটা রিক্রুটমেন্ট, সেটার ক্ষেত্রে হচ্ছে টিচিং এবিলিটি থাকবে, পেডাগজি রিলেটেড প্রশ্ন থাকবে 50 নম্বরে। আর বাকি টিজিটি, পিজিটির ক্ষেত্রে তার সাবজেক্ট অনুযায়ী এই 50 নাম্বার থাকবে। সেক্ষেত্রে এই বিষয়টা যে 50 নাম্বার আছে সেটা সবার ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে। আমরা যে এখানে সিলেবাস দিয়েছে সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। আর বাকি যে অংশটা, এই 3-4টে অংশ সবার জন্য এক, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 15, ইন্টেলিজেন্স রিজনিং 15, ম্যাথামেটিক্স 10 এবং জেনারেল সায়েন্স 10, সবার জন্য কিন্তু এটা সেম। নেক্সট চলে যাই আমরা, কি আর গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে,
দেখে নিই। যেটা বলছিলাম যে 85:15 এই রেশিওতে কল করা হবে বা ডাকা হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট চলে যাই আমরা, আর কি গুরুত্বপূর্ণ বিষয় আছে অল্প অল্প করে জেনে নিই। যেটা বলছিলাম জোন অনুযায়ী প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে এক একটা করে কি আছে, ওয়েবসাইট আছে। যেমন আহমেদাবাদ আছে, চেন্নাই আছে, মুজফ্ফরপুর, আমাদের কলকাতা, মালদা, মুম্বাই, চণ্ডীগড়, এরকম সমস্ত জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু সব সাবজেক্টের সিট নেই। এটা আমাদের জেনে নিতে হবে এবং দেখতে হবে কোন কোন জায়গায় মাল্টিপল কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না, রিজেক্ট হয়ে যাবে। আর যেখানে অ্যাপ্লাই করা হবে সেখানে পরীক্ষা সেখানে পড়তে পারে, বা নিয়ারেস্ট যেখানে যতগুলো আমরা অপশন দেবো সেই তার মধ্যে পড়তে পারে, এবং তবে চাকরি কিন্তু সেই জোনেই হবে, সেখানেই হবে। তো সেইভাবে জোন সিলেক্ট করতে হবে। তো সিলেবাসটা মন দিয়ে দেখতে হবে, যেখানে প্রথম 50 নম্বর যেটা কিন্তু নিজের সাবজেক্ট অনুযায়ী হবে। প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি রিলেটেড প্রশ্ন হবে, বা বাকিদের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী, ম্যাথের ক্ষেত্রে ম্যাথ অনুযায়ী প্রশ্ন হবে, জিওগ্রাফি হিস্ট্রির ক্ষেত্রে জিওগ্রাফি হিস্ট্রি রিলেটেড প্রশ্ন হবে। বাকি 50 নম্বর সবার জন্য সেম হবে। নেক্সট আমরা এই যে এলিজিবিলিটি যে বিষয়গুলো সেটাও একবার দেখে নেব। আমরা সেইখানে পৌঁছে যাই একবারে, একটু ভেতর দিকে আছে। যেমন অন্যান্য রিক্রুটমেন্ট ক্ষেত্রে যেমন এই যে স্টাফ ওয়েলফেয়ার ইন্সপেক্টর এইরকম বিষয়গুলো আছে, অনেক কিছু কিছু সেকশন আছে, যেমন চিফ ল অ্যাসিস্ট্যান্ট আছে, এইগুলো পদগুলো আছে। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর এই বিষয়গুলো আছে, এরকম পদগুলো আছে। তো এলিজিবিলিটি আমাদের যে জায়গাটা সেটা আমরা আগেই জানলাম, তবু একবার ওই অংশে গিয়ে দেখে নিই যে কি আছে। যে পোস্ট গ্রাজুয়েট টিচার কমার্স, টিচার হিন্দি, তাদের বলেই দিয়েছে বিএড এবং 50% যে কোনো ইকুইভ্যালেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, এটা অবশ্যই থাকতে হবে, মাস্টার ডিগ্রি থাকতে হবে। এই যে প্রাইমারি টিচার সেখানে কি বলছে অ্যাকচুয়ালি সেটাই আমরা দেখব। প্রাইমারি টিচারের ক্ষেত্রে এই যে অংশে যেখানে সবার কনফিউশন হচ্ছে, 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা, এটা তো আছেই। তার সাথে যে বলেছে কি বলছে যে গ্র্যাজুয়েশন 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, আর তার সাথে বলেছে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্ক প্লাস ব্যাচেলর অফ এডুকেশন। এই হচ্ছে সমস্যা, আমাদের জায়গা, কনফিউশনের জায়গা। প্রাইমারির ক্ষেত্রে, পিআরটির ক্ষেত্রে এই যে বলেছে বিএড কে অ্যালাউ করেছে, এটা কনফিউশনের জায়গা। এটা কিন্তু একটা কনফিউশন রয়ে গেছে, এক্ষুনি কিন্তু ফর্ম ফিল আপ করলে হবে না, কারণ কিছুদিন টাইম নিয়ে জেনে তারপর করতে হবে। তো কোন জোন অনুযায়ী কি আছে সেটা কিন্তু অনেক নিচে দেওয়া হয়েছে। এই যে জোন অনুযায়ী কোন জোনে কি আছে, কতগুলো কোন কোন পদের জন্য কতগুলো সিট আছে, খুবই কম। আমরা জানি শুরুতেই জানি 700+, 700 সামথিং, 750 নয়। তো জোন অনুযায়ী আমাদের দেখতে হবে, যেমন এখানে ভোপাল দেখাচ্ছে, তারপর ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, সব জায়গায় কিন্তু সব সিট নেই, সব টিচারের ভ্যাকান্সি নেই, সব সাবজেক্টেরও নেই। সেই অনুযায়ী দেখতে হবে। গুয়াহাটিতে আছে, গুয়াহাটিতে সব থেকে দেখলাম মোটামুটি সিট সব সাবজেক্টের আছে আর কি, গুয়াহাটিতে একটু বেশি আছে। তো সেখানে করলে কিন্তু সেখানেই। কলকাতায় তো মোটামুটি আছে সব সাবজেক্টের, এটা আমি দেখেছি। যেমন জিওগ্রাফি ইংলিশ আছে, জিওগ্রাফি ইংলিশ মিডিয়াম আছে, দুটো জায়গায় দিয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার দেখছি। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে এটা পেয়ে যাবে, ওখানে আমি দিয়ে দেবো। ব্যাস, আজকে আলোচনা এই পর্যন্তই। তো কনফিউশন যেটা ছিল আশা করি দূর হয়েছে। আমাদের কিন্তু জেনে করতে হবে, চট করে প্রাইমারিতে অ্যাপ্লাই করে দিলে কিন্তু মুশকিল আছে, টাকারও ব্যাপার আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি। আরও বেশ কিছু নতুন ভিডিও নিয়ে, নতুন পরিকল্পনা নিয়ে শুরু করছি। ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে দেখো। ধন্যবাদ।